নমস্কার দর্শক বন্ধু। এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমি এই ইউটিউবের ভিডিওতে বলেছিলাম যে ফার্মা সেক্টর আমাদের প্রেফার্ড 2026-এর সেক্টর, এবং সেখানে অনেক স্টক আলোচনা করতে গিয়ে কোয়ালিটি ফার্মা এবং সেনোরেস ফার্মা এইগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে বলেছিলাম, কারণ এগুলো আমাদের আগেকার পেড রেকমেন্ডেশন ছিল এবং সেই সময় থেকেও যথেষ্ট কিন্তু টেলউইন্ড ছিল। তো সেই যখন আমরা শেয়ার নিয়ে আলোচনা করি বা শেয়ার নিয়ে যখন এডুকেশনাল কিছু বলি, তো নানান রকম কমেন্ট আসে। অবভিয়াসলি অনেক কমেন্ট আমরা ডিলিট করে দিই। তো এই কমেন্টটা দেখুন, এটা অনেক ভদ্রসভ্য কমেন্ট ছিল বলে আমি রেখে দিয়েছি। তো এই কমেন্টে ইনি বলছেন যে ওনার মনে হয় যে আমরা শেয়ার নিয়ে যখন আলোচনা করি তখন হয়তো আমাদের ক্লায়েন্টদের এক্সিট করানোর জন্য শেয়ারগুলো বলি, যাতে করে নর্মাল মানুষ আপনারা সেই শেয়ার বেশি দামে কিনে ফেসে যান আর আমরা যাতে সেইখান থেকে এক্সিট করে ভালোভাবে একটা এক্সিট পেয়ে যাই। তো দেখুন, এই যে কমেন্টটা, তারপর থেকে যদি আজকের দিনে আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফার্মা সেই এপ্রিলের ভিডিওটা থেকে 50% মতো দাম বেড়ে গেছে। সেনোরেস ফার্মার দিকে যদি তাকান, সেই যখন আমরা ভিডিওটা করেছিলাম এপ্রিলের শুরুর দিক থেকে আজকের দিনে প্রায় 44% মতো দাম বেড়েছে, এবং আমরা যখন পেড মেম্বারদের রেকমেন্ড করেছিলাম আগের বছরে, সেখান থেকে প্রায় 80% দাম বেড়েছে। এবং কোয়ালিটি ফার্মা যখন আমরা পেড মেম্বারদের রেকমেন্ড করেছিলাম তার থেকে 120% অ্যান্ড মোর দাম বেড়েছে। এবং আজকের দিনেও যারা পেড মেম্বার তারা জানেন এই কোয়ালিটি ফার্মা সেনোরেস ফার্মা দুটোই কিন্তু হোল্ডে আছে। তো একটা জিনিস তো ক্লিয়ার, দেখুন এই এপ্রিল মে মাস লাস্ট 2 মাসে মার্কেট খারাপ, মানে ওভারঅল মার্কেট কন্ডিশন ভালো না। তো ওভারঅল মার্কেট কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও আমরা দুটো শেয়ার নিয়ে ইউটিউব ভিডিওতে ডিসকাস করলাম। তারপর 2 মাস ধরে মার্কেটের অবস্থা খারাপ, সেই শেয়ারের দামগুলো 50% 44% বেড়ে যাচ্ছে। তার মানে এটা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা ইউটিউব ভিডিও করি ওই আপনাদেরকে ট্র্যাপে ফেলার জন্য না, যে আমরা বেরিয়ে যাব একটা কিছু ম্যানুপুলেট করে দেবো, সেইটা না। যদি সেটা হতো 1 সপ্তাহ 2 সপ্তাহ দাম বাড়তো, তারপরে ক্র্যাশ করে যেত। কিন্তু এই যে সাস্টেন যে মুভমেন্ট, সেইটা অ্যাটলিস্ট প্রমাণ করে। তো দেখুন, কেন আমি এই কথাটা বললাম তার কারণ অনেকেই আপনারা জানেন, তবু আরেকবার বলে দিই, অনেকে নতুন ভিডিও দেখে, এইসব মানে ডাউট আসাটা স্বাভাবিক। সত্যি কথা বলতে কি, মানে আমি নিজে পার্সোনালি বিগত 16 বছরে এই শেয়ার বাজার থেকে সৎ উপায় যতটা উপার্জন করতে পেরেছি, আমার কাছে কোনো ইনসেন্টিভ নেই অসৎ উপায়ে আপনাকে ঠকিয়ে কোনো টাকা ইনকাম করার। মানে ফর এক্সাম্পল, আমি ধরুন আপনাকে ঠকিয়ে বা আপনার থেকে নানান রকম ভাবে সাবস্ক্রিপশন নিয়ে কত উপার্জন করতে পারবো, 5 লাখ 10 লাখ 1 কোটি কত, মানে তার বেশি তো ইউটিউব ভিডিও থেকে লোককে ঠকিয়ে হয় না। কিন্তু এগেইন এই শেয়ার বাজারই সৎভাবে থেকে আমাকে যা দিয়েছে বিগত 15-16 বছরে, তার সামনে ওই অসৎ উপায়ে যে ইনকাম করার অপরচুনিটি, সেটা কিচ্ছু না, সেটা পিনাট। মানে আমার কাছে কোনো ইনসেন্টিভ নেই ওই অসৎ উপায়ে আপনাদেরকে ঠকিয়ে ইউটিউব ভিডিও করে কোনো টাকা ইনকাম করার। হ্যাঁ, আমি নিজেও জানি অবভিয়াসলি ইউটিউবে ম্যাক্সিমাম মানে প্রচুর ইউটিউবার ভিডিও করে, প্রচুর হয়তো কোটি কোটি ফলোয়ার, তারা ওই রকমই মানুষের এক্সপিরিয়েন্স হয় যে একটা হিউজ দামি কোর্স বিক্রি করিয়ে দিল, একটা কিছু সাবস্ক্রিপশন নিয়ে নিল, বা এমন একটা শেয়ার নিয়ে করলো, সেখানে ফেসে যাওয়া হলো। তো এগুলো ইউটিউবে হয়, এবং যেহেতু আমি নিজে 16-17 বছর হয়ে গেল মার্কেটে আছি, আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস জানি, কিভাবে লোককে ঠকায়, কিভাবে শেয়ার মার্কেটে ম্যানুপুলেট হয়, A to Z সব জানি। তো ওভারঅল জেনে আমার ওইটাই কনক্লুশন, অ্যাজ অন টুডে আমার ওই ম্যানুপুলেশনের ইনসেন্টিভ নেই। রাদার দ্যান যখন আমি কম্পেয়ার করি যে অনেস্টির সঙ্গে যেভাবে শেয়ার মার্কেট ভগবানের আশীর্বাদে আমাকে শেয়ার মার্কেট যতটা দিয়েছে তার সামনে। তো এবার এই কথাটা আমি কেন বললাম, এই কথা বলার আরো একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার এইটা, যে অনেকে এরকম ভাবে যে এপ্রিল মাসে, মানে আগের আমরা ইউটিউব ভিডিওতে এরকম শেয়ার বলেছি, সেটা ভিডিও দেওয়ার পরেও 40-50% বেড়েছে। পেড মেম্বারদের তো রেকমেন্ডেশনের পরে 100% এর কাছাকাছি বেড়েছে। ইউটিউবে ভিডিও দেওয়ার পরেও 40-50% বেড়েছে। তার মানে আজকে যদি ইউটিউব ভিডিওতে আমি কোনো শেয়ার বলি, চোখ বন্ধ করে কিনে নিই, আজকেও বেড়ে যাবে। এবার আপনি চোখ বন্ধ করে কিনে নিলেন, শেয়ারটার দাম বাড়লো না, শেয়ারটার দাম লস হয়ে গেল। দোষটা কার? দোষটা হলো আপনার বোকামোর। আপনি যদি ভাবেন যে একটা ইউটিউবে ফ্রি ভিডিও দেখবো, বা খালি ইউটিউবে ভিডিও না, ধরুন আপনি আমাদের পেড সাবস্ক্রিপশন নিয়ে নিলেন, কি দেখে নিলেন যে দেখলেন আরে বাপরে, ওই লাস্টের দুটো শেয়ার পেড আগের বছরের থেকে 100% রিটার্ন দিয়ে দিয়েছে, খারাপ মার্কেটও, তাহলে এবার যে শেয়ারটা রেকমেন্ড করা হবে আমি আমার সব টাকা এতে লাগিয়ে দিই, আবার 100% রিটার্ন পেয়ে যাব। যদি এই মেন্টালিটি নিয়েও যদি আসেন, একটা খুব সহজ কথা বলি, এখানে কিন্তু আমার ঠকানোর কোনো ব্যাপার না, আপনার বোকামোর জন্য আপনি নিজে ঠকবেন। শেয়ার বাজার থেকে ইনকাম করা যদি অত সোজা হতো, তাহলে আপনি আমার এই ভিডিও দেখতেন না। আমাদের অফিসে যারা চাকরি করছে তারা কেউ চাকরি করতো না। যে ছেলেটা ধরুন এই ভিডিও রেকর্ড করছে বা ভিডিও এডিট করবে, সে তো বলবে আমি কেন ভিডিও রেকর্ড করে ভিডিও এডিট করব, আমি তো এই রেকমেন্ডেশনে চোখ কান বুঝে লাগিয়ে দিই, ডবল ট্রিপল হবে, তাই তো। তো এইটা ভাববেন না যে মানে জাস্ট পাস্ট রেকমেন্ডেশন কিছু এরকম 100% রিটার্ন দিয়েছে বলে, কোনো ইউটিউব ভিডিওতে কিছু দিয়েছে বলে এরপর আমি যা বলবো চোখ কান বুঝে কিনে নেবেন, একটা বিশাল প্রফিট হয়ে যাবে। একদমই কিন্তু না। এই কারণে বলে নিলাম, কারণ এই ভিডিওতেও আমরা
আমরা আলোচনা করব যে আগামী দিনে 2026 আমরা অলরেডি বলেছি ফার্মা আমাদের প্রেফার্ড সেক্টর, তো আর কি কি সেক্টর প্রেফার্ড বা আর কি কি ধরনের শেয়ার আমাদের প্রেফার্ড সেইটা, এবং আমার নিজের পোর্টফোলিওর একটা শেয়ার, অনেকে আপনারা নামও জানেন, কেমক্রাক্স এন্টারপ্রাইজ, সেই শেয়ারটাও যদি কেউ চোখ কান বুঝে 2023-24 কিনে নিত জাস্ট বিকজ আমার এক বইতে লেখা আছে বলে বা জাস্ট বিকজ আমার হোল্ডিং আছে বলে, তাহলেও তার কিভাবে লস হতো সেই নিয়ে আজকে আলোচনা করবো। এবং অবভিয়াসলি আজকের দিনে কেমক্রাক্স এন্টারপ্রাইজ মানে ফিউচার আউটলুক বা যেই প্রেফার্ড সেক্টর নিয়ে আমরা কথা বলবো সেই প্রেফার্ড সেক্টরের কি কি আউটলুক সমস্ত কিছু সহজ মানে ভাষায় আজকে আমরা এই ভিডিওতে বলবো। তবে মনে রাখবেন আমরা কিন্তু সেবি রেজিস্টার্ড এবং রেগুলেটেড এন্টিটি, এবং সেবি রেজিস্টার্ড আমরা খালি মানে ইকুইটি অ্যাডভাইসার না, রিসার্চ অ্যানালিস্ট নয়, আমরা সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজার, আমরা এআইএফ ফান্ড ম্যানেজার। এবং এই সেবি রেজিস্ট্রেশন ফর এআইএফ এটা কিন্তু যে সে পায় না। রিসার্চ অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার আপনি প্রচুর পাবেন, খেয়াল করে দেখবেন। এই ফান্ড ম্যানেজার ইটস নট মানে এর যা পরীক্ষা আছে, এর যা ক্রাইটেরিয়া আছে, মানে ম্যাক্সিমাম মানুষ সেই ক্রাইটেরিয়াতেই, মানে আমরা নিজেরাও অনেক স্ট্রাগল করেছি সেই জায়গা এলিজিবিলিটিটা ক্রস করতে। তো সেই কারণে আবার বলছি আমাদের সমস্ত কিছু সার্ভিস বলুন, ইউটিউব ভিডিও বলুন, সমস্ত কিছু রেগুলেটেড। তো কোনো ইউটিউব ভিডিওই আমরা বলি না যে আপনি এই শেয়ারটা কিনুন। আমরা ইউটিউব ভিডিওতে যে শেয়ারগুলো বলি সেটা একটা এক্সাম্পল হিসাবে বলি, থিসিস বলি, যে আপনি কেন আমি কিনেছিলাম বা আমি কেন সেই শেয়ারটা বলেছিলাম। সেই ইউটিউব ভিডিও থেকে আপনি এক্সপেক্ট করবেন না আমরা কোনো শেয়ার, কোনো টার্গেট প্রাইস বলবো, কোনো স্টপ লস বলবো, কোনো ফলো আপ দেবো। আপনি কমেন্ট করলেন যে আমি আপনার অমুক ভিডিও দেখে অমুক শেয়ার কিনেছিলাম, এবার বলুন আমি কি করব। এই সব প্রশ্নের কিন্তু অ্যান্সার আমরা রেগুলেটরি দিক থেকে, লিগালি দিক থেকে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দিতে পারি না। আমরা যখন দিই যে পেড রেকমেন্ডেশন সার্ভিস দিই, তার সঙ্গে এত বড় মানে 2 পাতার ডিসক্লেমার দিয়ে দিতে হয় আমাদের। এইটা কিন্তু সবসময় মনে রাখবেন। 2026-এ ফার্মা ছাড়াও যে সেগমেন্টে আমরা খুব পজিটিভ সেটা হচ্ছে খুব সিলেক্টেড কিছু স্টকস ফ্রম স্পেশালিটি কেমিক্যাল সেক্টর। এবার এই কেন স্পেশালিটি কেমিক্যাল সেক্টর, দেখুন আমরা হোয়াটসঅ্যাপে একটা আপডেট দিয়েছিলাম, সেই আপডেটটা দেখতে পাচ্ছেন। তো সেই আপডেট যদি আমি সংক্ষেপে বলি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফ্রি পাবলিক চ্যানেল। তো কি হয়েছে স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টে খুব সহজ বাংলায় বললে, 2023 সাল থেকে শুরু করে 2025 সাল অবধি ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি কিন্তু খুব প্রেসারে ছিল। কেন না, চাইনিজ ডাম্পিং, মানে যেই কোম্পানি ধরুন যেই প্রোডাক্টটা বিক্রি করছে ইন্ডিয়াতে, সারা মানে ওয়ার্ল্ডে, চায়না সেই প্রোডাক্টটা অনেক সস্তা দামে সারা পৃথিবীতে বিক্রি করছিল। যার জন্য কি হচ্ছিল যে সমস্ত ইন্ডিয়ান স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি প্রাইসিং প্রেসারে এসে মার্জিনে প্রেসার পড়ে তাদের প্রফিটেবিলিটি অ্যাফেক্টেড হচ্ছিল। তো এই 2026-এ মিডল ইস্ট ওয়ারের পর, ইরানের যুদ্ধের পর সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? কারণ চায়না যে ডাম্পিংটা করছিল, যে সস্তায় সারা পৃথিবীতে কেমিক্যাল বিক্রি করতে পারছিল, তার প্রধান কারণ ছিল চায়না খুব সস্তায় ইরানের থেকে তেল এবং পেট্রো ডেরিভেটিভ অনেক কিছু কিনতে পারছিল। কেন কিনতে পারছিল? কারণ ইরান সারা পৃথিবীতে স্যাংশনড, মানে ইরান সারা পৃথিবীর কোনো দেশকে তাদের পেট্রোলিয়াম বা অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। ইনফ্যাক্ট ইন্ডিয়ার সঙ্গে ইরানের কিন্তু ট্রেড রিলেশন ছিল, সেই 2020-এর আগে যথেষ্ট ভালো ট্রেড রিলেশন ছিল, কিন্তু গ্লোবাল প্রেসারের জন্য মানে ইন্ডিয়াও স্যাংশনের কারণে ইরানের থেকে তেমন আর কিছু কেনা বেচা অনেক কমিয়ে দিয়েছিল। যার ফলে ইরানের তেল এবং ইরানের পেট্রো প্রোডাক্টস এর কেনা মানে একমাত্র চায়না কিনতো। তো সারা পৃথিবীর মধ্যে যেহেতু খালি চায়নাই ছিল ইরানের থেকে জিনিস কেনার, মানে ইরানকে টাকা দেওয়ার, তো চায়না প্রচন্ড বার্গেনিং করে ইরানের থেকে অনেক সস্তায় তেল, মিথানল এবং আরো বেসিক তেল রিলেটেড পেট্রো প্রোডাক্ট কিনে সেইখান থেকে তারা সস্তায় কেমিক্যাল বানিয়ে সারা পৃথিবীতে ছড়াচ্ছিল। এইটা চলছিল সেই 2026-এর মিডল ইস্ট ইরান যুদ্ধের আগে অবধি। তো যে যুদ্ধ শুরু হলো, তারপরে কি হলো, তারপরে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হলো? প্রথমত তো তেলের দাম আপনারা জানেন প্রচুর বেড়ে গেল। তো তেলের দাম যখন বেড়ে গেল, তেল রিলেটেড কেমিক্যাল, স্পেশালিটি কেমিক্যাল কোম্পানির স্টার্টিং কেমিক্যাল কিন্তু তেল মানে অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড। তো সেই সমস্ত জিনিসের দাম বেড়ে গেল, এবং তার থেকেও যেটা হলো, চায়না যে এই ইরানের সস্তা সাপ্লাইটা এনজয় করছিল সেটা বন্ধ হয়ে গেল। এবার মজার ব্যাপার এটা এখানেই যে কালকে যদি ইরানের যুদ্ধ থেমেও যায়, তাহলেও কিন্তু চায়না সেই পুরনো রেটে আর ইরান থেকে সস্তায় জিনিস কিনতে পারবে না। কেন না, ফার্স্ট অফ অল ইরানের এই যুদ্ধের জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে, যেই ড্যামেজের জন্য তাদের আউটপুটটা কমে গেছে, মানে যেই পরিমাণ পেট্রো রিলেটেড কেএসএম তারা বিক্রি করতে পারতো তার থেকে অনেক কমে গেছে। সেকেন্ড রিজন কি হচ্ছে? সেকেন্ড হচ্ছে যে যুদ্ধ পিস ডিলের জন্য মানে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইউএস সেই স্যাংশনের কিছুটা তুলে নেবে, মানে ইরান এখন ওই তেল, পেট্রো প্রোডাক্ট খালি চায়না না, অন্য আরো কিছু কিছু দেশকে বিক্রি করতে পারবে। তো যখনই সেটা পারবে, সেই যে চায়নার সোল পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু কমে যাবে। এবং ফাইনালি তেলের দাম যেভাবে বেড়ে গেছে, যেরকম ডিসরাপশন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে হয়েছে, সৌদি, ইউএই, তাতে করে সেই 2025 সালে যে লোয়েস্ট তেলের দাম ছিল সেইখানে ঘুরে যাওয়ার চান্স খুব কম, যদি কালকে যুদ্ধ পুরোপুরি থেমেও যায়। তো এই সমস্ত জিনিস হওয়ার ফলে সিম্পল জিনিস হয়েছে এইটা, চায়না
চায়না সেই 2023-24-25 যেভাবে ডাম্পিং করতো সেই জিনিস আর করতে পারছে না, এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো কি হলো সেই জিনিস মানে সমস্ত কেমিক্যালের দাম বেড়ে যাওয়াতে রিয়েলাইজেশন হলো কিন্তু বাড়লো। এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস ইন্ডিয়ান কোম্পানিরা অনেক করেছে 2023-24-25 ইন্ডিয়ান কোম্পানিরা বুঝতে পেরেছে যে চায়নার সঙ্গে তারা ভলিউম গেমে পারবে না, মানে চায়না যে পরিমাণে কোয়ান্টিটি যে সস্তা রেটে বানাতে পারে সেটা ইন্ডিয়ানরা পারবে না। তো তাই ইন্ডিয়ান কেন, সারা পৃথিবীতে কেউ পারবে না, তো তাই ইন্ডিয়ান কোম্পানিরা স্পেশালিটি কেমিক্যাল মানে ডাউন স্ট্রিম মানে ডেরিভেটিভস প্রোডাক্টের দিকে যেতে থাকলো। মানে যেই কেমিক্যালটা চায়না বানাচ্ছে ভলিউমে, সেইটার থেকে তারপর আরো দুটো তিনটে কেমিক্যাল রিয়াকশন করে কমপ্লেক্স পদ্ধতিতে নিচ কেমিক্যাল বানাতে থাকলো, যেটা এগেইন চাইনিজরা পারে না, কারণ চাইনিজরা হিউজ স্কেলে হিউজ ভলিউমে প্রোডাক্ট বানায়। তো এর ফলে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানি ওই শিফট করে গেছিল, মানে ভলিউমে কেমিক্যাল তো রয়েছে তার সাথে সাথে স্পেশালিটি কেমিক্যাল বানানো শুরু করেছে, তো তারা এবার টেলউইন্ডে ফেস করছে, মানে হিউজ বেনিফিট ফেস করছে। ওই হোয়াটসঅ্যাপ আপডেটেই আমরা দিয়েছিলাম যে প্রুফ অফ কনসেপ্ট হিসেবে বালাজি অ্যামাইন্সের যদি আপনারা ফলো করে দেখেন সেম প্রবলেম, সেই 2022 সালের পর 23-এর পর 2024-2025 তাদের মার্জিন ক্র্যাশ করে গেছিল। ফাইনালি এই কোয়ার্টারে এসে তাদের মার্জিন রিকভার করেছে। কেন না, কারণ তাদের যে এন্ড প্রোডাক্ট প্রাইস, যে চায়নার প্রবলেম যে চায়না সস্তায় পৃথিবীতে বিক্রি করতে পারছে না বলে এন্ড প্রোডাক্ট প্রাইস বেড়েছে, এবং সেকেন্ড হচ্ছে বালাজি অ্যামাইন্স এত 3-4 বছর ধরে প্রচুর স্পেশালিটি নিচ কেমিক্যাল ইনভেন্ট করে প্রসেস করে সেইখান থেকেও বেশি প্রফিট কামাচ্ছে। তো এই টুয়াইন ফ্যাক্টরের জন্য বালাজি অ্যামাইন্সের একটা হিউজ টেলউইন্ড, দেখবেন রেজাল্ট ভালো হয়েছে, প্রাইস বেড়ে গেছে, কিন্তু সিমিলার কোম্পানি অ্যালকাইল অ্যামাইন্সের সেটা হয়নি। তো এই আপডেটটাই আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, এবং এর সাথে এটাও বলেছিলাম যে সিমিলার থিসিসে আমরা এই মে 2025-এও একটা স্পেশালিটি কেমিক্যাল স্টক রেকমেন্ড করেছি, যার থিসিসটা সেম, যে তারা স্পেশালিটিতে চলে গেছে এবং স্পেশালিটি থেকে যেমন বেশি আর্ন করছে, তার সাথে সাথে যে গ্লোবাল মার্কেটে যে চাইনিজ ডাম্পিং কমে গেছে, প্রাইস বেড়ে গেছে, যার ফলে টুয়াইন টেলউইন্ডের জন্য ইনফ্যাক্ট সেই কোম্পানিটা কিন্তু Q4 মার্চ কোয়ার্টারের রেজাল্টও ভালো করেছে। আমরা এক্সপেক্ট করছি জুন কোয়ার্টারের রেজাল্ট আরো বেটার হবে, এবং সেই স্টকটা অলরেডি আমাদের হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনের আন্ডারে দেওয়া হয়েছে। মনে রাখবেন শুরুতে যে কথাটা বলেছিলাম, এমন নয় আগের বছরের কোনো শেয়ার দিয়েছিলাম ডবল হয়েছে বলে এবার যা শেয়ার দেবো ডবল হবে, একদম না, বরঞ্চ আরো ক্লিয়ারলি বলছি হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনে যখন আমরা শেয়ারটা দিয়েছিলাম তারপরে শেয়ারের দাম পড়েছে। আজকের দিনে যখন আমি ভিডিওটা করছি আজও শেয়ারের দাম কিন্তু রেকমেন্ডেশন প্রাইসের থেকে কম। তো আপনি যদি ওই রেকমেন্ডেশন পেলেন, মানে পেইড মেম্বারশিপে গেলেন, কিনলেন, কিনে যদি ভাবেন বাহ তারপরের দিন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে আমার প্রফিট হবে, 100% প্রফিট হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল করছেন। মনে রাখবেন আমরা যে শেয়ার রেকমেন্ড করি সেই রেকমেন্ডেশনের সাথে সাথে একটা যেমন আপসাইড টার্গেট দিই, ডাউনসাইড টার্গেটও দিই। মানে আমরা যেমন যদি বলি যে শেয়ারটা 70-80-100% আপসাইড যেতে পারে, তার সাথে 20-25% ডাউনসাইড থাকবে। মনে রাখবেন সারা পৃথিবীতে যে কোনো এমন হতে পারে না যে মাল্টিব্যাগার আমি খালি 100% আপসাইড দেখবো, তার কোনো ডাউনসাইড হতে পারে না। না, শেয়ার মার্কেট মানে ফিউচার প্রেডিক্ট করা মানে আমি কিছু অ্যাজাম্পশন নিয়ে প্রেডিক্ট করছি, যদি সেই অ্যাজাম্পশনগুলো হয়ে যায় তো তাহলে সেইটা হবে, যদি তার মধ্যে একটা দুটোও না হয় বা কিছু না হয় তাহলে কিন্তু তার ডাউনসাইড হবে। তো অ্যাজ অ্যান ইনভেস্টরকে এটা মাথায় রাখতে হবে যে আমার কতটা, মানে আমার থিসিস চললে কতটা উপরে যেতে পারে, থিসিস না চললে কতটা নিচে আসতে পারে। তো তেমনি এই কোম্পানিটারও যখন আমরা রেকমেন্ড করেছি আমরা ক্লিয়ারলি বলেছি, প্রত্যেকটা কোম্পানিতেই বলি 60-70-80% এইরকম আপসাইড, আর ডাউন সাইডে কিন্তু 20-25%, ইনফ্যাক্ট প্রাইস রেঞ্জও বলে দিয়েছি এটা হতে পারে, এবং ক্লিয়ারলি বলা আছে যে কালকে যদি শেয়ারের দাম 5%, 10%, 15% পড়ে যায়, আপনারা যদি কোয়ারি করেন আমরা সেই কোয়ারি রিপ্লাই দিই না। কেন? কারণ ওই যে 10%, 15% পড়ছে সেইটা আমাদের ইনিশিয়াল থিসিসে ছিল, আমরা রিপ্লাই দেব বা আমরা অ্যাকশন নেব তখনই যখন যে রিপোর্টে যে ডাউনসাইডটা বলা আছে তার থেকেও যদি দামটা পড়ে যায়, তখন আমরা দেখব যে কি করা যায়। কারণ এই জিনিসগুলো ডিসিশন নেওয়া একটা হিউজ রিসার্চ, একটা হিউজ টাইম সাপেক্ষ ব্যাপার। ইনফ্যাক্ট আমরা এটাও বলেছি যে রেকমেন্ডেশনটা দিয়েছি তার রিপোর্টটা আপনারা পড়ে দেখবেন, 15-16 পাতার রিপোর্ট পড়লে বুঝতে পারবেন যে একটা রেকমেন্ডেশন দেওয়ার পেছনে আমাদের কয়েক সপ্তাহ কতগুলো মানুষের এফোর্ট, মানে কি পরিমাণ পরিশ্রম। এবং একটা রেকমেন্ডেশনের পেছনে অফেন দেখি 20-25টা শেয়ার নিয়ে আমরা রিসার্চ করি, 20-25টা শেয়ার ডিসকার্ড হয়, তারপরে গিয়ে একটা আসে। মানে আপনি যখন একটা রেকমেন্ডেশন পাচ্ছেন, আপনি ওই টিপ অফ দ্য আইসবার্গ, মানে একটা ধরুন হিমশৈল সমুদ্রে আছে, আপনি খালি ওপরেরটুকু দেখছেন, আপনি বুঝতে পারেন না যে তার পেছনে কি পরিমাণে পরিশ্রম, কি পরিমাণে এফোর্ট লাগে। তো তাই শেয়ারের দাম যখন বাড়ে বা কমে আমাদের আরো এফোর্ট দিতে হয়, যে মানে এমন নয় যে শেয়ারের দাম বাড়লো মানে সেই বাড়া জায়গা থেকে আর বাড়বে না। যেমন আমরা এই কোয়ালিটি ফার্মার এক্সাম্পলেই বললাম, কোয়ালিটি ফার্মার শেয়ারটার দাম কিন্তু 900 টাকা থেকে বেড়ে 1600 টাকা হয়েছিল, 1600তেও আমরা রিপিট বাই দিয়েছি ক্লায়েন্টদের। এবার কেন 1600তে দিলাম? এমন না যে কোনো শেয়ারের দাম বাড়লো আমরা রিপিট বাই দিয়ে দিলাম, না, শেয়ারের দাম বাড়ুক
বাড়ুক বা পড়ুক আমাদের প্রত্যেকটা মোমেন্টে হিউজ রিসার্চ করতে হয় যে তারপর কি হতে পারে, তারপর কি হতে পারে, যে বাড়লো বলেই যে আর বাড়বে এমন নয়, আবার কমলো বলেই যে আরো কমবে এমন নয়। তো এই কারণে আমরা 100% রিসার্চে টাইম ফোকাস করতে চাই। আমরা স্ট্রিক্টলি বলি আমরা কোনো রকম এই শেয়ারের দাম কেন পড়ে গেল, এটা কেন 10% পড়লো, আপনি একটু আগে দিতে পারতেন, এটা আগে থেকে কেন, আমরা এই সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিই না। যদি তাতে মনে হয় আপনাদের সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, নেবেন না, আমাদের বেটার। আমরা চাই লিমিটেড ক্লায়েন্ট কিন্তু কোয়ালিটি ক্লায়েন্ট, যাতে আমরা শান্তিতে রিসার্চটা করতে পারি। তো এই যে জিনিসটা বললাম যে কেমিক্যাল সেক্টরে যে টেল উইন্ড, এইটা যে সমস্ত নিচ স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি আছে, আপনারা যদি নিজেরা রিসার্চ করেন যে যাদের এই যুদ্ধ থেমে গেল, মানে মিডল ইস্টের যুদ্ধ থেমে গেলেও খুব একটা অসুবিধা হবে না, আর এই অয়েল প্রাইস এলিভেটেড বা চায়না যে ইস্যু বললাম, এই ইস্যুর জন্য একটা স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে গেছে। তো এই সমস্ত কোম্পানি 2026-এ খালি হিউজ আর্নিং এক্সপানশনই হবে না, পিই রিরেটিং এরও চান্স আছে, এবং কেমিক্যাল কোম্পানির হিউজ একটা অপারেটিং লিভারেজ কিক করে, যার জন্য এক্সপানশনটাও হিউজ হয়। আমরা এরপর এই কেমক্রাক্স শেয়ারটা যখন বলবো তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এই জিনিসটা আবার যে বললাম যে হোয়াটসঅ্যাপে আপডেটটা দিয়েছিলাম, সেই আপডেটটা ভালো করে পড়বেন। ভালো করে পড়লে আপনারা নিজেরাও কিছু কোম্পানি বের করে নিতে পারবেন, আই এম শিওর, কিন্তু ভালো করে পড়তে হবে, খাটতে হবে। এবার এই হোয়াটসঅ্যাপ আপডেট, আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আমি এটাও বলবো যে চ্যানেলে জয়েন করলেই কিন্তু চ্যানেলের নোটিফিকেশন পাবেন না, কারণ হোয়াটসঅ্যাপ বাই ডিফল্ট চ্যানেলটাকে মিউট করে রাখে। তো জয়েন করার পরে আপনাদের এই যে মিউট বাটনটা আছে, এইটাকে আনমিউট করতে হবে। যদি আনমিউট করেন তখনই আমরা এই চ্যানেলে যা পোস্ট করব সেটা আপনার কাছে, যেমন হোয়াটসঅ্যাপ মেসেজ আসলে আপনার কাছে যে নোটিফিকেশন আসে মেসেজের মতো, ওই রকম নোটিফিকেশন আপনার কাছে আসবে। যদি সেটা মানে মিউটই থাকে তাহলে নোটিফিকেশন আসবে না। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে রইল, যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করতে পারেন, ফ্রি চ্যানেল। ওখানে আমরা জেনারেল মার্কেট ওভারভিউ অ্যান্ড অল সেগুলো শেয়ার করতে থাকি। এবার চলুন চলে যাই কেমক্রাক্স এন্টারপ্রাইজ। কেন না এই যে আলোচনাটা করলাম সেটা পুরোটাই ওই স্পেশালিটি কেমিক্যাল স্টোরির সঙ্গে লিঙ্ক। দেখুন কেমক্রাক্স এন্টারপ্রাইজ অনেকে আপনারা জানেন কি হয়েছিল, সেই 2018 সালে, মানে আমার মোটামুটি 15-16 টাকার অ্যাভারেজে কেনা, হ্যাঁ শেয়ার হোল্ডিং দেখলে বুঝতে পারবেন, সেইখান থেকে 2022-এ 400 টাকা অবধি চলে গেছিল। তারপর সেখান থেকে পড়তে পড়তে আজকে শেয়ারটার দাম 100 টাকার কাছাকাছি। এর মানে এইটা যে আবার যদি আপনারা ওই চোখ কান বুঝে 2024-এ বা 2025-এ কিনে নিয়ে থাকতেন, যে জাস্ট বিকজ আমার পোর্টফোলিওতে রয়েছে বলে, আজকের দিনে কিন্তু আপনার লস হতো। তো আবার বলছি, ওই চোখ কান বুঝে কোনোদিন কিনবেন না। যদি আপনাদের মানে কিনতেই হয়, হয়তো আপনাদের মনে হলো না, আপনারা শিখছেন, আপনারা রিসার্চ করছেন, তো তাহলে নিজের রিসার্চ করে নিজের স্টপ লস, নিজের টার্গেট, নিজের এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি নিজে স্টাডি করে, যে আপনার নিজের কি কি ট্রিগার এ টু জেড সব কিছু দেখে কিনবেন। না হলে কিন্তু আবার বলছি, চোখ কান বুঝে যদি আপনি ইউটিউবের ভিডিও দেখে বা কিছু একটা দেখে কিনে নেন, তাহলে আপনার লস হওয়ার চান্স ম্যাক্সিমাম। তো এবার চলুন চলে যাই যে কেমক্রাক্স এন্টারপ্রাইজ কেনই অতটা বাড়লো, কেনই এতটা পড়লো, এবং কি মানে এখন কি। দেখুন সেই যে কেমিক্যাল স্টোরিটা আমি বললাম, এক্স্যাক্ট কেমক্রাক্সের সাথেও সেইটা হয়েছিল। 2022 সালে কি হয়েছিল, 2022 সালে কোভিডের কারণে চায়নাতে লকডাউন হয়েছিল। তো যেই চায়নাতে লকডাউন হয়ে যায়, সেই কারণে যেই কেমিক্যাল কেমক্রাক্স বানাতো, বেনজোইক অ্যাসিড ডেরিভেটিভ, সেই কেমিক্যালের ইন্ডিয়াতে শর্ট সাপ্লাই হয়ে যায় এবং হিউজ দাম বেড়ে যায়, যার ফলে কেমক্রাক্স হিউজ প্রফিট করে নিয়েছিল, করে তার দাম মানে প্রফিট মার্জিন অ্যান্ড অল 2022-23-এ অনেকটা বেড়েছিল, যার জন্য শেয়ার প্রাইসও দেখবেন 2022-এ একটা পিক করেছিল। এবার সেই সময় 2022-এ আমি ভেবেছিলাম যে অবভিয়াসলি মানে ওটা তো টেল উইন্ড, সেই সময় কেমক্রাক্স কিন্তু ক্যাপাসিটি এক্সপানশনও করছিল, মানে ক্যাপাসিটি প্রায় ডাবল হয়ে যাবে 2024-এর শেষের দিকে। তো তাই আমি শেয়ারটাকে হোল্ড করে রেখেছিলাম যে ক্যাপাসিটিও তো ডাবল হচ্ছে, তো তাহলে ইন ফিউচার আরো বড় বেটার কিছু হতে পারে। তো ওই জায়গাতেই একটা ভুল, এবং ওই জায়গাতেই সবসময় এটা আমরা বলি যে ক্যাপাসিটি এক্সপানশন মানেই কিন্তু সব কোম্পানির পজিটিভ নয়। কেমক্রাক্স হাতে কলমে আমাদের সেটা শিখিয়ে দিল, আমাকে সেটা দেখিয়ে দিল যে ক্যাপাসিটি এক্সপানশন কিভাবে নেগেটিভ হতে পারে। দেখুন এক্স্যাক্ট কেমক্রাক্সের যে প্রাইস ফল, তার রিজন হচ্ছে ক্যাপাসিটি এক্সপানশন। কিভাবে কি হয়েছে, 2022 সালে যখন ওই টেলউইন্ড হয়, কেমক্রাক্স হিউজ প্রফিট হয়ে যায়। তারপর 2023-24-এ কেমক্রাক্স ক্যাপাসিটি এক্সপ্যান্ড করে তার মানে যতটা কেমিক্যাল বানাতো তার ডবল করে দিল। যেই ডবল করলো, তারপরে কি হলো, চায়নার হিউজ ডাম্পিং, মানে চায়না সেই সস্তায় ইরান, রাশিয়া থেকে তেল এবং তেল জাতীয় প্রোডাক্ট কিনে হিউজ ভলিউমে প্রোডাক্ট তৈরি করে সারা পৃথিবীতে ছড়াতে থাকলো। কেমক্রাক্সের প্রোডাক্টের দাম ক্র্যাশ করে গেল। যেই কেমক্রাক্সের দাম ক্র্যাশ, প্রোডাক্টটার দাম ক্র্যাশ করলো, মানে হয়তো কেমক্রাক্স আগেও 100 কেজি বিক্রি করতো, এখনো 100 কেজি বিক্রি করছে। ওই 100 কেজির দাম আগে হয়তো পার কেজিতে 50 টাকা ছিল, এখন দাম হয়ে গেল 20-25 টাকা, যার জন্য কিন্তু হিউজ রেভিনিউতে ক্র্যাশ করলো। এবং রেভিনিউতেও হিউজ ক্র্যাশের থেকেও বড় যে প্রবলেমটা হলো, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইন্টারেস্ট তার মার্জিনকে খেয়ে ফেললো। কেমন, খুব সহজ বাংলায়
বাংলায় বললে যে ধরুন আপনি একটা অফিস চালাচ্ছেন, এবার অফিস চালাতে চালাতে আপনি ভাবলেন যে আগামী 2 বছরে আপনার বিজনেস হিউজ গ্রো করবে। আপনি কি করলেন, অফিস ডবল করে নিলেন, ডবল হায়ারিং করে নিলেন, মানে আপনার ফিক্সড কস্ট বেড়ে গেল, আপনার এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার খরচা বেড়ে গেল, আপনার মানে অ্যাসেট বেড়ে গেল, ডেপ্রিসিয়েশন বেড়ে গেল, ইন্টারেস্ট ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সব বেড়ে গেল। কিন্তু কি হলো, যেই জিনিসটার জন্য ভেবেছিলেন আপনি আপনার এন্ড ক্লায়েন্টের হিউজ প্রফিট বা হিউজ সেলস বাড়বে, সেই জায়গাটাই আটকে গেল। তো তখন কি হবে, আপনার ফিক্সড কস্টের জন্য আপনার প্রফিট কিন্তু হিউজ পড়তে থাকবে। তাড়াতাড়ি চলুন আমরা মানে এক্স্যাক্ট গুগল শিটে যে ফিগারটা দেখালে আপনারা বুঝতে পেরে যাবেন। এটা কেমক্রাক্সের দেখুন কোয়ার্টারলি রেজাল্ট, আমরা গুগল শিটে এরকম মেনটেন করি, জাস্ট এটা দেখানোর মানে কোনো পারপাস না যে আমরা কি লেভেলের জিনিস মেনটেন করি, কি লেভেলের অ্যানালিসিস হয়। এই লাইনটা খেয়াল করুন, এই ইবিটা মার্জিন যেটাকে অপারেটিং প্রফিট মার্জিন বলে, দেখুন সেই 2022-23-এর 2024 এই লেভেল থেকে সেইটা কমতে কমতে দেখুন কোথায় চলে গেছিল, 10 অবধি চলে গেছিল সেপ্টেম্বর 25 কোয়ার্টারে। এবং কেন এই 10 এইটা চলে গেছিল, শুধু তাই নয়, প্রফিট মার্জিনও যদি দেখেন আপনারা সেই 14, 15, 17 এইখান থেকে ক্র্যাশ করতে করতে 1 মানে বেয়ারলি প্রফিটেবল, মানে এই যে প্রফিট থেকে পড়তে পড়তে দেখুন কোথায় চলে গেছিল। মজার ব্যাপার, সেলস ভলিউম কিন্তু হিউজ পড়েনি, মানে 20-20 এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু 17 এই লেভেল অবধি গেছে, হিউজ ক্র্যাশ কিন্তু হয়নি। তাহলে প্রবলেমটা হলো এইটা যে যেমন বললাম প্রোডাক্ট প্রাইসটা কমে গেছিলো, যার জন্য আগে তারা 100 কেজি সেল করছে, এখন যদি 100 কেজি সেল করে টাকাটা অনেক কম আসছে, কিন্তু প্রবলেম যেটা হলো এমপ্লয়ি এক্সপেন্স অ্যান্ড অল সমস্ত কিন্তু বেড়ে গেছিলো। মানে এই যে এমপ্লয়ি এক্সপেন্স একবার যে বেড়ে গেল, এখান থেকে আর কমানো যাবে না। দেখুন এটা যেমন 2 crore, আগে যেমন 1.5 কোটি ছিল, যে এতটা বেড়ে গেল আর কিন্তু কমানো যাবে না। এর থেকেও বড় প্রবলেম দেখুন ডেপ্রিসিয়েশন, আগে যেটা ডেপ্রিসিয়েশন 0.5 মানে 50 lakhs ট্যাক্স ছিল, সেইটা আজকের দিনে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 1.2, মানে যেটা বললাম ক্যাপাসিটি এক্সপানশন করলে ডেপ্রিসিয়েশন অনেক বেড়ে যায়। তো এই যে ডেপ্রিসিয়েশন এত বেড়ে গেল, ফাইন্যান্স কস্ট বেড়ে গেল, এমপ্লয়ি এক্সপেন্স বেড়ে গেল, আদার এক্সপেন্স বেড়ে গেল, তো এই সমস্ত কিছু বেড়ে যাওয়ার ফলে ইবিটা মার্জিন ক্র্যাশ এবং প্রফিট মার্জিন ক্র্যাশ কিন্তু করতে বাধ্য। মানে এক্সপানশন যদি কোম্পানি না করতো তাহলে কিন্তু এই ডেপ্রিসিয়েশন, ফাইন্যান্স কস্ট, এমপ্লয়ি এক্সপেন্স এগুলো বাড়তো না, এই ক্র্যাশটা হতো না। এবং মজার ব্যাপার এর পরে কি, মানে এই ডিসেম্বর কোয়ার্টার এবং মার্চ কোয়ার্টারের রেজাল্টের দিকে তাকুন। মার্চ কোয়ার্টারের রেজাল্টে ফাইনালি যেই কেমক্রাক্সের যেই প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেম কিন্তু সলিউশনের দিকে। খেয়াল করে দেখুন কিভাবে রেভিনিউ সিকোয়েন্সিয়ালি ইনক্রিজ করেছে। কেন, মেনলি এই 22 থেকে 24 কেন ইনক্রিজ করলো, মোর দ্যান ভলিউম প্রাইস রিয়েলাইজেশন জাম্প। এবং যেই এইটা ইনক্রিজ করলো, দেখুন সেলস মানে কোয়ার্টার অন কোয়ার্টার রেভিনিউ গ্রোথ কিন্তু মানে জাস্ট 9% যদি আপনি এই কোয়ার্টারে দেখেন, কিন্তু খেয়াল করে দেখুন মার্জিন কতটা ইনক্রিজ করে গেছে। মার্জিন সেই 15% থেকে 17, কেন না এখন আমার সেলস বাড়লে এই সেলসের সাথে সাথে এমপ্লয়ি কস্ট কিন্তু বাড়ছে না, মানে সেই এমপ্লয়ি কস্ট 2.62 crore 2.63, মানে একই এমপ্লয়ি কস্টে আমার সেলস বাড়ছে, একই রকম আমার ডেপ্রিসিয়েশন রয়েছে, ফাইন্যান্স কস্ট একই রকম, ডেপ্রিসিয়েশন একই রকম, রেভিনিউ আমার বাড়ছে ওই একই খরচায়। মানে সিম্পল জিনিস, এখন খরচা একই, রেভিনিউ বাড়ছে, মানে আমার মার্জিন অনেক বেড়ে গেল, আমার প্যাট মার্জিন অনেক বেড়ে গেল, প্যাট অনেকটাই বেড়ে গেল। মানে 2024-25-এ কেমক্রাক্সের যে নেগেটিভ অপারেটিং লিভারেজের জন্য যে হার্ট হচ্ছিল, ফাইনালি এই মার্চ 2026-এ এসে কিন্তু পজিটিভ অপারেটিং লিভারেজ ফাইনালি শুরু হলো। তবে আবার বলছি, আবার কিন্তু এর থেকে কনক্লুশন করবেন না যে শেয়ারের দাম কি হতে পারে না হতে পারে। শেয়ারের দাম নিয়ে আমরা কোনো কিছু বলি না, শেয়ার কি হতে পারে না হতে পারে বলি না। তবে হ্যাঁ, এটা ঠিক, যখন কোনো শেয়ারের দাম 400 টাকা থেকে 100 টাকায় পড়ে, অত সহজে কিন্তু 400 টাকা হতে পারে না। যে কোনো শেয়ার, এটা আমি কেমক্রাক্স বলে বলছি না, যে কোনো শেয়ার, ইটস নট দ্যাট ইজিলি পসিবল। কারণ ওই যে 400 to 100 যে ফল, তারপরে সেটা কিন্তু ইজিলি পসিবল না। তাহলে এবার প্রশ্নটা এটাই আসবে যে তাহলে আপনি কেন সেই 400 টাকায় বিক্রি করতে পারেননি। দেখুন প্রথমত শেয়ার মার্কেটে না পাস্ট চার্ট দেখে খুব ইজিলি বলা যায় যে মানে ওইটা কেন বিক্রি করলেন না, ওই রেটে কেন কিনলেন না। কিন্তু যখন লাইভ আপনি যখন মানে আজকের দিনে যে প্রাইস আছে, লাইভ ডিসিশন, লাইভ রিসার্চ ইজ নট দ্যাট ইজি। তো তাই অবভিয়াসলি এখন মনে হবে যে আপনি কেন 400 বিক্রি করলেন না, আজকে কেন আপনি 100-তে বলছেন। তো ব্যাপারটা ওইটা, যখন 400 টাকা ছিল তখন কেউ ভুলেও ভাবতে পারেনি যে প্রাইসটা 100 টাকা হতে পারে। এবং রিসার্চও সেই যে বললাম যে ক্যাপাসিটি এক্সপানশন ট্রিগার ছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি যে সেই ক্যাপাসিটি এক্সপানশন এতটা নেগেটিভ হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরও একটা কারণ যেটা ছিল, যেটা থেকে একটা কি টেক অ্যাওয়ে, সেই
সেই সময় আমি যখন সেল করতে যাচ্ছিলাম কেমক্রাক্স, অল্প কিছু মানে কমিয়েছিলাম 2021 নাগাদ, তখন আমি দেখছি যে ওইটা আমি যদি পুরো প্রফিট বুক করে নিই, আমার মানে এত পরিমাণ ট্যাক্স দিতে হবে, মানে কোটি টাকার উপরে ট্যাক্স দিতে হবে। সত্যি আমি একটু মানে ঘাবড়ে গেছিলাম, এত টাকা ট্যাক্স দিতে হবে, বা সেইটা বিক্রি করে ওই ফান্ডটার কি করব, তো এইসব জিনিস নিয়ে মানে পাজল ছিলাম। ফাইনালি আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস শিখেছি যে ট্যাক্স বাঁচানোর জন্য কিন্তু শেয়ারে সেল ডিলে করতে নেই। মানে এইটা আজকের দিনে আমি ভালো করে শিখেছি। ইটস মাচ বেটার যে আমার 1 কোটি টাকা প্রফিট করে 20 লাখ টাকা ট্যাক্স দেওয়াটা মাচ বেটার রাদার দ্যান ওই প্রফিটটাই আমার 1 কোটি থেকে 20 লাখ হয়ে গেল, আমি ট্যাক্স দেবো 2 লাখ টাকা। মানে 20 লাখ টাকা ট্যাক্স দিয়ে 1 কোটি টাকা প্রফিট ইজ মাচ বেটার দ্যান 2 লাখ টাকা ট্যাক্স দিয়ে 20 লাখ টাকার প্রফিট। এটা খুব সিম্পল, মানে কথাটা খুব শুনতে মনে হলো, ম্যাক্সিমাম দেখবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যারা, তারা বলে কিভাবে আমরা ট্যাক্স বাঁচাবো। পয়েন্ট ইজ আজকের রিয়েলাইজেশন যে ট্যাক্স বাঁচানো কখনো প্রায়োরিটি হওয়া উচিত নয়। শেয়ারের দাম দেখে প্রফিট মানে সেল করার হলে সেল, বাই করার হলে বাই, ট্যাক্স যা লাগে লাগুক, যা দিতে হয় মানে দেওয়া যাক। ট্যাক্সের কথা ভেবে কোনোদিন কিন্তু শেয়ার কেনা বেচা করা উচিত নয়, ট্যাক্স বাঁচানোর জন্য উচিত নয়। তো এই যে দুটো কারণের জন্য সেই সময় আমি কমপ্লিটলি সেল করতে পারিনি। হ্যাঁ অবভিয়াসলি মানে 2022-এ আমি যে লেভেলের ইনভেস্টার ছিলাম, 2026-এ তো তার থেকে বেটার ইনভেস্টার। যে কোনো ইনভেস্টারদের ইভ্যালুয়েশন এইভাবেই হয় যে প্রত্যেক বছর আমরা আরো বেটার হয়ে উঠি। অবভিয়াসলি 4 বছর আগে আমি যেটা ছিলাম, 4 বছর পরে আমি আরো বেটার ইনভেস্টার হয়ে উঠেছি। আজকের দিনে যদি এরকম কোনো অপরচুনিটি আসে, কেমক্রাক্স থেকে বলছি না, অন্য কোনো শেয়ার থেকে, আই ক্যান এক্সিকিউট মাচ বেটার, এক্সিট এন্ট্রি আই ক্যান এক্সিকিউট মাচ বেটার। সেই সময় দেখলে মনে হবে যে হ্যাঁ, না বেরিয়ে যাওয়াটা খুব বড় ভুল, বাট ভুল বলে কিছু হয় না। শেয়ার মার্কেটে যেমন বললাম, পেছনের দিকে তাকিয়ে খুব সোজা মনে হয় যে এখানে কেনা যেত, এখানে বেচা যেত, বাট ওটা অতটাও ইজি না। যদি ইজি হতো তাহলে এগেইন আপনি আমার এই ভিডিও এতক্ষণ ধরে দেখতেনও না, শেয়ার মার্কেট নিয়ে আপনি কারোর কোনো কথাও শুনতেন না। তো এনিওয়েজ, এই হচ্ছে মানে স্পেশালিটি কেমিক্যালের টেল উইন্ডে থেকে যে কিভাবে কেমক্রাক্সের এখন ফাইনালি মনে হচ্ছে যে ওই যে খারাপ টাইম এবার শেষ হতে চলেছে। ওভারঅল আমি কি বললাম, খুব সিলেক্টেড নিচ কিছু স্পেশালিটি কেমিক্যাল স্টকস 2026 সালে কিন্তু আমাদের প্রেফার্ড থাকবে। তার কারণটা হচ্ছে প্রাইসিং ইমপ্রুভমেন্ট এবং চাইনিজ যে ডাম্পিং 2023, 24, 25-এ চাইনিজ ডাম্পিং এর কারণে ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি তারা পড়ে গেছিল, মার্জিন প্রেসার হয়েছিল, শেয়ারের দাম পড়েছিল, প্লাস ইনভেন্টরি ডিস্টকিং চলছিল। সেই জিনিসগুলো ফাইনালি ওভার। ইরান বা মিডল ইস্ট যুদ্ধের ফলে চায়নার অ্যাডভান্টেজ কিন্তু অনেকটাই কমে গেছে, ম্যাক্সিমাম গ্লোবাল কেমিক্যাল প্রাইস বেড়ে গেছে, এবং কালকে যদি ইরানের যুদ্ধ, মিডল ইস্ট যুদ্ধ শেষও হয়ে যায়, তাহলে কিন্তু কেমিক্যাল প্রাইস সেই 2025-এর লোয়েস্ট লেভেলে চলে যাবে না। কারণ চায়না যে ইরানের থেকে চিপ রেটে তেল, মিথানল কিন্তু সেই এজটা অনেকটাই পড়ে গেছে, কারণ ইরানের যুদ্ধের ফলে ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষতি হয়েছে। মিডল ইস্ট কান্ট্রিগুলো, সৌদি, ইউএইরও মানে অয়েল ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে। তাই তেলের দামও 2026-এ সেই 2025-এর যতটা লো ছিল, খুব তাড়াতাড়ি সেখানে চলে যাবে না কালকেও যদি যুদ্ধ শেষ হয়ে যায়। মানে স্পেশালিটি কেমিক্যাল কোম্পানিগুলোর কিন্তু যে খারাপ দিন সেটা শেষ হচ্ছে, এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি 2024-25-এ তারা মোর ডাউনস্ট্রিম প্রোডাক্টে গেছে, নিচ প্রোডাক্ট, হায়ার মার্জিন প্রোডাক্টে গেছে, ক্যাপাসিটি ইনক্রিজ করেছে। তো ফাইনালি এই মার্চ 2026 থেকে সেই ক্যাপাসিটিগুলো তারা বেটার ইউটিলাইজেশন করতে পারছে, বেটার রিয়ালাইজেশন হয়েছে, যার ফলে পজিটিভ অপারেটিং লিভারেজ ফাইনালি কিক করছে। মার্জিন মানে সেলস গ্রোথের থেকেও মার্জিন এক্সপানশন হচ্ছে। এর প্রুফ অফ কনসেপ্ট আমরা এক্সাম্পল দিয়েছি বালাজি অ্যামাইন্সের, খেয়াল করেছি, কিন্তু অ্যালকাইল অ্যামাইন্সের ওরকম দেখিনি, কারণ বালাজি অ্যামাইন্স এক্স্যাক্টলি এই লাস্ট 2-3 বছরে এক্সপ্যান্ড করেছিল ওই নিচ সেগমেন্টে, কিন্তু অ্যালকাইল করেনি। মনে রাখবেন, কোনো শেয়ার আমি যেগুলো বলছি রেকমেন্ডেশনের জন্য নয়, এবং এই থিসিসের ওপর বেস করে আমরা আমাদের পেড মেম্বারদেরকে এই মে 2025-এ যে রেকমেন্ডেশন করেছি, একটা নিচ স্পেশালিটি কেমিক্যাল, সিমিলার থিম, যে গ্লোবাল মার্কেটে প্রাইস রিয়ালাইজেশন বেড়ে গেছে, এবং ওই কোম্পানিটা লাস্ট 3 বছরে যে হিউজ ক্যাপেক্স করেছিল, যার ফলে নেগেটিভ অপারেটিং লিভারেজ আসছিল, ফাইনালি সেই ক্যাপেক্সের বেটার ইউটিলাইজেশন তারা শুরু করতে পেরেছে। এবং মিডল ইস্টের যদি যুদ্ধ কালকে বন্ধ হয়ে যায়, অত সহজে কিন্তু এই টেলউইন্ডটা ঘুরে যাবে না। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি প্রেফার্ড কি, বা আমরা যে আগে থেকে ফার্মা কোম্পানি নিয়ে বলছিলাম যে সেই ফার্মা কোম্পানি কি আপনাদের প্রেফার্ড। আবার বলছি, 2026-এ কিন্তু ওভারঅল মার্কেট মানে উইক থাকার চান্সই বেশি, কিন্তু মানে হিউজ বুল রান আসবে না, মার্কেট কনসলিডেট করতে পারে, কিন্তু এই মার্কেট কনসলিডেশন হলেও কিছু সিলেক্ট সেগমেন্ট থাকবে, সিলেক্ট পকেট থাকবে, সিলেক্ট শেয়ারস থাকবে, যেগুলোর কিন্তু টেলউইন্ড থাকবে। অ্যাজ অ্যান ইনভেস্টর আপনাদের কাজ হচ্ছে সেই সিলেক্ট জায়গাতে কিন্তু যাওয়া। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত, বা আপনারা কি ধরনের ভিডিও চাইছেন ইন ফিউচার
সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। লাইক করাটা আপনাদের কাছে ফ্রি হলেও এই লাইকের ওপর বেস করছে আমরা এই সিমিলার টপিকে কত ভিডিও আগামী দিনে পাবলিশ করতে পারবো। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের আগামী শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে যে বেল আইকন নোটিফিকেশনটা প্রেস করে দিন, যাতে করে ইন ফিউচার নেক্সট ভিডিওগুলো আপনার টাইম লাইনে আসে। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।